শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকের দিকে নজর রেখেছিলেন এবং সেখানে বেশ কিছু অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। এবার আমরা পরে খবরের দিকে নজর রাখবো। মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে যোগদানের যে নির্দেশ দেওয়া হয়েছে তা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত, মুখ্য সচিবকে ডেকে পাঠানো অসাংবিধানিক বলে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এত রাগ? মুখ্য সচিব বাঙালি বলেই কি এত রাগ? প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। What was the fault of Chief Secretary? He was working with me. That obvious. Chief Secretary is a state government officer. But you know, after Sarkaria Commission and other commission, that they are the state government officers. They work for the state government fully. You gave notice without any consultation. Retiring days 31st. Do you have any courtesy? আর আলাপন বন্দ্যোপাধ্যায় একজন বাঙালি বলে তার উপরে এত রাগ কেন? You are not only disturbing me, you are disturbing my secretariat. One humiliation, you can humiliate my chief secretary, but all the chief secretaries are being humiliated. এই পলিটিক্যাল ভেন্ডেটা আপনাদের শেষ হোক। আমি আবেদন জানাচ্ছি, withdraw this letter. Withdraw this letter and allow chief secretary to work for COVID people and for cyclone affected people. এদিকে আলাপন বন্দ্যোপাধ্যায় বদলি প্রসঙ্গে কেন্দ্রের সমালোচনায় প্রসার ভারতের প্রাক্তন সিইও জহর সরকার। রিটায়ারমেন্টের দিনে করা তো একেবারে নোটিফিকেশন, একেবারে সামসাদি পানাচল, কার লাভ হবে, এটা একদম অন্যায়। গুজরাটে হোক জানি না, কেন হয় না, ভারতবর্ষে হয় না। ক্ষমতা এসছে মানে ক্ষমতা যা ইচ্ছা ব্যবহার করলে, অপব্যবহার করলে আমি তো হতে পারে না। আমি খুব কড়া কথা বলছি, কিন্তু দুঃখ পেয়ে বলছি। যুক্তরাষ্ট্র খুব অবিশ্বাস করে দিয়েছে, সবকিছুতে পাগলামির একটা লিমিট আছে। অন্যদের মন কি বাত তো শুনতে হবে, তার আইনটা দেখতে হবে, সংবিধান দেখতে হবে, প্রসিডিয়ার দেখতে হবে। সবই তো খামখেয়ালি পানা চলে না। আলাপন বন্দ্যোপাধ্যায় বদলি প্রসঙ্গে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার গৌতম মোহন চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তিনি বলছেন যে নিয়ম যা রয়েছে সেখানে কেন্দ্রের কথাই সর্বশেষ, যদিও আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিষয়টি ব্যতিক্রমী। কি বলছেন শুনবো। রাজ্য সরকার যে নামগুলি প্রপোজ করেন সেগুলি কেন্দ্রীয় সরকার দেখে বিবেচনা করে একটা এগ্রিড লিস্ট তৈরি করা হয় এবং তার থেকে আপনার অফার লিস্ট হয়, আর কি বলা হয় কি, অফার লিস্ট থেকে আপনার অফিসারদের বেছে বেছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জায়গায় যেমন যেখানে ভ্যাকেন্সি আছে সেইভাবে পোস্টিং করা হয়। যে যদি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে মতান্তর হয় তাহলে কি হবে? সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকারের যে অর্ডারটা সেটাকেই রাজ্য সরকারকে ক্যারি আউট করতে হবে। এটা কিন্তু একটা নতুন ক্লজ, এটা কিন্তু একদম গোড়ায় ছিল না, পরে এটাকে এই ক্লজটা ঢোকানো হয়েছে। এখন উনি যদি রাজ্য সরকারে না থাকেন, ডিওপিটিতে চলে যান, সেখান থেকে অন্য কোনো ডিপার্টমেন্টে যান, তাহলে যে কারণের জন্য ওনার চাকরির এক্সটেনশন দেওয়া হচ্ছে সে কারণটি তো আর রইল না। আমার মনে হয় এটা নিয়ে হয়তো কোনো একটা আইনি প্রক্রিয়া হবে এবং তারপরেই আমরা পরিষ্কার বুঝতে পারবো যে কোনটা হওয়া উচিত ছিল। কাজে রাজ্য সরকার যদি না তাকে রিলিজ করেন, তাকে যতক্ষণ অব্দি নর্মাল আইনত প্রথাগত ভাবে তাকে তার পদ থেকে রিলিজ না করেন, তিনি যাবেন কি করে? আমরা এই নিয়ে কথা বলেছিলাম বিজেপি নেতা তথাগত রায়ের সঙ্গে, তিনি কিভাবে দেখছেন বিষয়টিকে শুনুন। বাদে তো আলাপন বন্দ্যোপাধ্যায় এমনিতেই রিটায়ার করতেন, তখন কি করোনা মোকাবিলা থেমে যেত? আমলাতন্ত্র ব্যাপারটা এমনই যে কারুর জন্য থেমে থাকে না। নিচের আমলারা উপরে উঠে আসেন, উপরের আমলারা রিটায়ার করে যান অথবা তারা অন্য পদে চলে যান। পশ্চিমবাংলা থেকে প্রচুর আইএএস অফিসার কেন্দ্রে গেছেন, কেন্দ্রে গুরুত্বপূর্ণ জায়গা অধিকার করেছেন। সঞ্জয় মিত্র যিনি এখানে চিফ সেক্রেটারি ছিলেন, তিনি কেন্দ্রে গিয়েছিলেন। তো তখন তারপরে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে অর্থাৎ প্রতিরক্ষা দপ্তরের সেক্রেটারি হলেন। তো আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এত চিৎকার কেন? আলাপন বন্দ্যোপাধ্যায় যদি আজকে চলে যান, ঈশ্বর না করুন, আলাপন বন্দ্যোপাধ্যায় যদি একটা কিছু ভালো মন্দ হয়, তাহলে করোনার কাজ থেমে যাবে, করোনা মোকাবিলার কাজ থেমে যাবে। এদিকে গতকাল ইয়াস নিয়ে পর্যালোচনা যে বৈঠক ছিল কলাইকুণ্ডায়, সেই বৈঠকে উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও তিনি দেখা করে প্রধানমন্ত্রীর হাতে রাজ্যের যে ক্ষয়ক্ষতি সেই রিপোর্ট তুলে দিয়ে এসেছিলেন। এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে রাজ্য রাজনীতি তুঙ্গে ওঠে, চাপানুতর চলে, কারণ রাজ্যপালের পাশাপাশি সরব হন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। আজ তার প্রত্যেকটির উত্তর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি কি অভিযোগ করলেন শুনুন।
we have received information that PM wants to visit cyclone prone area, especially in Odisha, 3 spots, and Bengal he wants to land. I have preoccupied programs, and that is also totally, it was cyclone affected programs. But when I thought that Prime Minister is coming to give him respect, we cut short our program. When we reached there, then they said us, you sit in a room. We are sitting there. After 10-15 minutes, we asked that please allow us to meet Prime Minister 1 minute. 1 hour का बात बोलिए, अभी कुछ नहीं होगा. Then myself and Alapon, we thought that instead of attending the meeting, it is better if we go to the conference room where meeting was held. They have shown some vacant chair. It's a fact that there was no need to sit there at that time. Earlier it was decided PM and CM, but later on it was totally revised list has been given where Honorable Governor, Central Minister I have no objection. Then MLA, then opposition leader, what they mean. So the big BJP party and I am alone. And whatever we have the report received till now, we want to hand over to you. That's why we came to meet you. Then I hand over it to Prime Minister and he has taken it. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো অভিযোগ করছেন যে 21-এর ভোটে যেভাবে তৃণমূল কংগ্রেস বিপুল জয় পেয়েছে সেই কারণেই হয়তো কেন্দ্র উদ্বিগ্ন, যে কারণে বারবার এইভাবে তাকে অপমান করা হচ্ছে, রাজ্য সরকারকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না। ঠিক কি অভিযোগ করছেন শুনবো। What happened to Bengal? Why you are behaving like this? We have got landslide victory. That is only your worry. What do you think? That you want to bulldoze the federal structure? One-sided কালকে সারা দিল্লিতে আমাকে যেভাবে অসম্মান করা হয়েছে, অসম্মানিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে, টোটাল মিথ্যে খবরের উপর ভিত্তি করে, এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই খবরগুলো খাওয়ানো হয় এবং মিনিস্টারদের দিয়ে একই কথা তোতা পাখির বুলির মতো বলা হয়। রাজ্যকে কাজই করতে দেওয়া হচ্ছে না এবং প্রত্যেকটা পদে বিজেপি যা বলছে তাই করছে। For this unconstitutional, illegal, without consultation, to humiliate the chief secretary, to humiliate the chief minister, to humiliate my government. বাংলাকে নিয়ে কোনো নোংরা খেলা খেলবেন না, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আপনাদের কাছে নমস্কার করে বলবো প্রাইম মিনিস্টার স্যার, যদি আপনার এনি রাগ, আমার উপর কোনো রাগ থাকে, আপনার দুটো পা ধরলে যদি আপনি খুশি হন, আই হ্যাভ নো প্রবলেম। বাংলার জন্য আমি তাও করতে পারি, মানুষের জন্য আমি তাও করতে পারি, কারণ পাবলিক আমার ফার্স্ট প্রায়োরিটি। আমার দেশের জন্য আমি এটুকু করতে পারি, কিন্তু প্লিজ প্রাইম মিনিস্টার দয়া করে এই নোংরা খেলা খেলবেন না। এই বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত অভিযোগ করলেন, যে সমস্ত প্রশ্ন তুলেন, সেই নিয়ে আমরা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে কথা বলেছিলাম। তিনি কি বলছেন শুনবো। মিটিং তো উনি ডাকেননি, পিএমও ডেকেছে। কাকে মিটিং এ ডাকা হবে না সেটা উনি ঠিক করার, সেখানে গভর্নর থাকবেন কিনা, বিরোধী নেতা থাকবেন কিনা, কেন্দ্রীয় মন্ত্রী থাকবেন কিনা, সেটা উনি ঠিক করে দেবেন। কি আলোচনা হবে সেটাও ঠিক করে দেবেন। হতে পারে শুভেন্দুবাবু তাকে হারিয়ে দিয়েছেন, সেই লজ্জাটা এখনো যায়নি, তাই তার সামনে যেতে চাইছেন না। বিধানসভায় তো শুভেন্দুবাবু হাজির থাকবেন বিরোধী নেতা হিসাবে, উনি কি বিধানসভায়ও যাবেন না? অ্যাভয়েড করবেন? ওনাকে কেউ বলা হয়েছিল কি 1-to-1 মিটিং হবে? উনি কি করে মনে করলেন, কি করে জানতেন? ওনার ইচ্ছা অনিচ্ছার উপরে তো পিএম মিটিং হবে না। পিএম যাদের ডেকেছেন তার সঙ্গে মিটিং, উনি থাকবেন না, ঠিক আছে, কারণ উনি যে তথ্য দিচ্ছেন 20,000 কোটি টাকা, আর উড়িষ্যার উপর দিয়ে ঝড় গেলে তাদের 15,000 কোটি টাকা ক্ষতি হয়েছে, আর বাংলায় ঝড় লাগলোই না, সেখানে 20,000 কোটি টাকা। এই মিথ্যাগুলো ধরা পড়ে যাবে সবার সামনে, তাই হয়তো উনি মুখ দেখাতে চাননি। আর ওনার অভ্যাসই আছে মিটিং এ না গিয়ে বাইরে এসে স্টেটমেন্ট দেওয়া, সেটাই উনি করেছেন। ওনারই সংসদীয় রাজনীতি মেনে কথা বলা উচিত, তাহলে সেটা কাজের পক্ষে সুবিধা হয়, সবাইকে নিয়ে করা উচিত, তাহলে মানুষের দুঃখ দূর হবে। এখন রাজনীতি না করে। আমরা শুনলাম দিলীপ ঘোষের বক্তব্য এবং তিনি পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন বলেই অভিযোগ করলেন। মূলত কলাইকুণ্ডায় যে পর্যালোচনা বৈঠক ছিল সেই বৈঠকে মুখ্যমন্ত্রী অনুপস্থিত ছিলেন, যদিও রাজ্যে যা ক্ষয়ক্ষতি হয়েছে সেই রিপোর্ট প্রধানমন্ত্রীর হাতে তিনি তুলে দিয়ে এসেছেন। তবে সেই বৈঠকে অনুপস্থিতি থাকা নিয়ে রাজ্যপাল টুইট করেন, একের পর এক কেন্দ্রীয় মন্ত্রী তারা টুইট করেন। এরপরই আজ সাংবাদিক বৈঠক করে প্রত্যেকটি অভিযোগের উত্তর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বিজেপি রাজনীতি করছে, কেন্দ্র রাজনীতি করছে এবং বিপুল পরিমাণে ভোট পেয়ে যে বাংলায় সরকার গঠন করেছে তৃণমূল কংগ্রেস, তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র, যে কারণেই বারবার রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার পাল্টা উত্তর দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলছেন যে
তিনি বলছেন যে পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন। মূলত আরো একটি বিষয়, আলাপন বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে যে দিল্লিতে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে, সেই বিষয়টি নিয়েও আজ সমালোচনা করা। আমরা এই নিয়ে কথা বলবো কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার তুষার তালুকদারের সঙ্গে। আপনার কাছে জানতে চাইবো যে এই আলাপন বন্দ্যোপাধ্যায়কে যে ডেকে পাঠানো, দিল্লিতে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আলাপন বন্দ্যোপাধ্যায়ের চাকরির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই মাসের 31 তারিখে। তো এখন রাজ্যে কিছু কিছু অংশে যে বন্যা পরিস্থিতি, তারপর করোনা ইত্যাদি সমস্যা তো রয়েছে। কাজেই রাজ্য থেকে একটা অনুরোধ করা হয়েছে যে আলাপন বন্দ্যোপাধ্যায়কে আরো কিছুদিন এক্সটেনশন দেওয়ার, অর্থাৎ তার চাকরির মেয়াদটা আর একটু বাড়িয়ে দেওয়া। কারণ এখানে রাজ্যের সরকার সিদ্ধান্তগুলো নিচ্ছেন, সেগুলো রূপায়ণ করার দায়িত্ব তো প্রশাসনের। কাজেই এরকম সংকটজনক মুহূর্তে প্রধান আরো কিছুদিন রেখে দেওয়া, এই দাবিটা আমার মনে হয় খুব সংগত। এর মধ্যে অসংগত কিছু নেই, এবং সে কারণেই কেন্দ্রীয় সরকার, যেহেতু কেন্দ্রীয় সরকারের এই ব্যাপার কথা বলার অধিকার, কাজে তারাও এই দাবিটা বুঝে সেটাকে গ্রাহ্য করেছেন, অর্থাৎ আলাপনের এক্সটেনশনটা গ্রান্টেড হয়েছে। কিন্তু এটা বোঝা গেল না যে তার সঙ্গে তার রাজ্য সরকার তো চাইছিলেন যাতে তিনি রাজ্য প্রশাসনের মুখ্য সচিব হিসেবে আরো কিছুদিন থেকে যে কাজটা হচ্ছে সেই কাজটাতে নেতৃত্ব দেবেন। কিন্তু তাকে এভাবে হঠাৎ দিল্লিতে রেখে দিল্লিতে পোস্টিং করা, তাতে তো যে উদ্দেশ্যে তার এক্সটেনশনটা চাওয়া হয়েছে সেটাই তো ব্যর্থ হয়ে যায়। একদম একদম, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার তুষার তালুকদারের সঙ্গে, এবং তিনি বলছেন যে যে উদ্দেশ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে এক্সটেনশন চাওয়া হয়েছিল মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, সেই এক্সটেনশনের উদ্দেশ্যটাই কোথাও যেন ব্যর্থ হয়ে যাচ্ছে কেন্দ্রের এই নির্দেশে। আমরা কথা বলেছিলাম আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, তিনি কি বলছেন, কিভাবে দেখছেন বিষয়টিকে শুনবো। এটা অবশ্যই নজিরবিহীন। কেন্দ্রীয় সরকারের পক্ষে আইনের অধিকার থাকলে সেই আইনটাকে সবসময় কার্যকরী করাটা বিবেচকের কাজ নয়। একজন অফিসার তিনি রিটায়ার করে যাচ্ছেন 30 মার্চ, তাকে 3 মাসের এক্সটেনশন দেওয়া হয়েছে, সেই সময় তাকে তুমি দিল্লিতে নিয়ে যাচ্ছ কোন কাজে লাগবে? এর থেকেই বোঝা যাচ্ছে যে দিল্লিতে যারা এই সমস্ত সিদ্ধান্তগুলো নিচ্ছেন তাদের কাছে বিবেচনা বোধটা কম। এটা যা করেছে কেন্দ্রীয় সরকারের যারাই করে থাকুন খুব ভুল কাজ করেছেন, এটা প্রয়োগের দিক থেকে খুব ভুল হয়েছে। যদি উনি এই সিদ্ধান্ত এক্সটেনশন যদি উনি বলেন আমি মানবো না, আমি রিফিউজ করছি এক্সটেনশন, তাহলে কি হবে? সুতরাং এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন হিসেবে অত্যন্ত ভুল ডিসিশন। অধিকার থাকলেই সেই অধিকারকে যথাযথভাবে প্রয়োগ করতে হয়, অধিকার থাকলেই যা খুশি করা যায় না। এ থেকে তো বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্তটা নিয়েছেন তার অন্য কোনো কনসিডারেশন মাথায় হয়তো আছে, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কনসিডারেশন নেই, এটাই মনে হচ্ছে। মামলায় 4 হেভিওয়েটের মধ্যে 3 জন ইতিমধ্যেই বাড়ি চলে গিয়েছেন। শুধুমাত্র মদন মিত্র তিনি হাসপাতালে রয়েছেন। তবে এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে আগামীকালই তার ছুটি হতে চলেছে, আর তার আগে গান গেয়ে চিকিৎসক এবং নার্সদের ধন্যবাদ জানালেন মদন মিত্র। সে যে নাগাল ফেলে পালায় ছুটে লাগাই চোখে ধাঁধা, আমি ছুটবো পিছে মিছে মিছে পাইবা নাহি পাই। অনেক দিন ছিলেন প্রতিবেশী, গেছি যত নিয়েছি তার বেশি, প্রভাব হয়ে উঠিল রাতি, নিভিয়া গেল মনের বাতি। সব যারা এখানে আছেন প্রত্যেকে আমায় বলেছেন গান শোনাতে, আমার যারা সব রোগী ভালো লাগে তাদের। সবারও আমি প্রসাদ পানি চাই,
হচ্ছে লাইভ আসছে। বলিস ভাই আমার সোনার ঘড়ি চাই, সে যে চমকে বেড়ায় দিন বেড়ায়, চায় না তারে বাধা, সে যে নাগাল ফেলে পালায় ছুটে লাগায় চোখে ধাঁধা। আমি ছুটবো পিছে মিছে মিছে, পাই বা নাহি পাই। অনেক দিন ছিলেন প্রতিবেশী, গেছি যত নিয়েছি তার বেশি। প্রভাত হয়ে উঠিল রাতি, নিভিয়া গেল ফোনের বাতি। সব যারা এখানে আছেন প্রত্যেকে আমায় বলেছেন গান শোনাতে, আমার যারা সব রোগী ভালো লাগে তাদের। সবারও আমি প্রসাদ পানি চাই, সবারে আমি প্রণাম। মদন মিত্র, যিনি বেশ কয়েকদিন ধরে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন এই ফুটবার্ন ব্লকে, তিনি আজকে কিছুক্ষণ আগেই এই ফুটবার্ন ব্লকের এই জানলা থেকে ফেসবুক লাইভ করেন এবং তার মাধ্যমে আমরা জানতে পারি যে উনি কালকে হয়তো এখান থেকে ছাড়া পাবেন, এসএসকেএম থেকে ছাড়া পাবেন। উনি আগে থেকে অনেকটাই এখন সুস্থ রয়েছেন, একেবারেই সুস্থ হয়ে গেছেন যেটা আমরা জানতে পারছি। এবং কালকে উনি ছাড়া পাবেন, তারপর উনি আলমবাজার যাবেন, সেখানে উনি মন্দিরে পুজো দেবেন। উনি অনেক ধন্যবাদ জানিয়েছেন ওনার গোটা মেডিকেল টিমকে। এবং একটু আগেই উনি এখান থেকে ঠিক এই জায়গা থেকে ফেসবুক লাইভ করেন এবং সেই ফেসবুক লাইভের মাধ্যমেই আমরা এটা জানতে পারি। ক্যামেরা বিপুল ঘোষের সঙ্গে শালিনী দত্ত, নিউজ 18 বাংলা। अब तो छोड़ भाई, ये